উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়েই ফিরেছে দলটি, দাবি আইন উপদেষ্টা। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি নির্বাচন যদি না হয় সেটা আরো খারাপের দিকে যাবে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। রোজার আগে নির্বাচন চায় জামায়াত, নির্বাচনের আগে সংস্কার চায় এনসিপি, ভোট পেছানোর সুযোগ নেই বললেন আমির খসরু। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে ইসি। আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপ। আসার আগে আমরা জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। ইউরোপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইবে দুদক। 800 কোটি টাকা আত্মসাতে সালমানের বিরুদ্ধে মামলা। 6 দফা দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, নতুন কর্মসূচি ঘোষণা, তীব্র যানজটে ভোগান্তি। উন্নত রাষ্ট্রগুলোতে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করে, সেখানে আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। ইনস্ট্রাক্টরদের ভিতরে যারা এই মামলাটা করছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 6টা দাবি রয়েছে, এগুলো মারার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ হলে ক্রেতার উপর চাপ কমবে বলছেন বিশেষজ্ঞরা। এবং ইসরায়েলে আরো শক্তিশালী বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ত্রাণে নিষেধাজ্ঞা থেকে সরছে না তেল আবিব, নিহত আরো 25 ফিলিস্তিনি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়েই ফিরেছেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল আসে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সন্তুষ্ট নয় তারা। সরকারের পক্ষ থেকে তাদের চাহিদা অনুযায়ী জানানো হয়নি রোডম্যাপ। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কিছুক্ষণ পরেই বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা জানানো হয়েছে বিএনপিকে। এতে নেতাদের সন্তুষ্ট দেখেছেন তারা। যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারের সঙ্গে গণহত্যার বিচারও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? হাসিনা সহ গণহত্যায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল বাড়ানো হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী রোজার আগেই নির্বাচন চায় তার দল।
বুধবার রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জান্নাতুল মোহনার রিপোর্টে জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিভেনসন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। পাশাপাশি সংস্কার, আওয়ামী লীগের বিচার, শুল্ক নীতি সহ নানা বিষয়েও মার্কিন প্রতিনিধি দলকে অবস্থান জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে তিনি জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে ইসি। এ লক্ষ্যে কাজ চলছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। নতুন দল নিবন্ধন সম্পন্ন করে আগামী অগাস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপের পরিকল্পনাও জানান তিনি। 20 এপ্রিলের পর নিবন্ধনের কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানান আনোয়ারুল ইসলাম। এনআই নাহিদের প্রতিবেদন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে কমিশন। এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটিভাবে আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি এবং আশা রাখি আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। 20 এপ্রিল পর্যন্ত নতুন দল নিবন্ধনে আবেদন করা যাবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, 3 মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সব রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। 3টি আবেদন এসেছে এবং কেউ কেউ সময়ের বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছেন। তো 20 তারিখ এটি সর্বশেষ তারিখ। এই নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা মত বিনিময় করব, আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে। বিদ্যমান আইনে ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। আমাদের সীমানা নির্ধারণের কাজটি এটি আমরা শেষ করতে পারবো বলে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এমন তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারবেন
টিউলিপ। এদিকে জমির মূল্য অতিরিক্ত দেখিয়ে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগ বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাকিটা জানবো আমাদের সহকর্মী ফজলা আদিতের রিপোর্ট থেকে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছেন অনিয়ম দুর্নীতির হাতিয়ার হিসেবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে 2000 সালে গুলশানে সরকার থেকে লিজ নেয়া জমি ইস্টার্ন হাউজিং এর নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ, বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহানা ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট পেতে প্রভাব খাটান টিউলিপ। এই অভিযোগে করা মামলায় দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে আদালতে টিউলিপকে আত্মসমর্পণ করতে হবে। আদালতের নির্দেশনা যেভাবে দিবে ঠিক সেভাবে, কারণ এই বিষয়টা আদালতের একটি আগে, অন্য কারণ নয়। আদালত যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, হাজিরা না দিলে আদালতের নির্দেশনা অনুযায়ী ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহায়তা নেবে দুদক। একাধিক মামলা আছে, 27 আছে, 29 আছে, যে মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে। সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এইদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছে অর্থ সংগ্রহের অভিযোগে বেক্সিম গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 30 জনের বিরুদ্ধে আজকে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির সিদ্ধান্ত বাতিল সহ 6 দফা দাবি আদায়ে আগামীকাল থেকে অসহযোগে নামছে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার ঢাকার পাশাপাশি পাবনা, সিলেট, কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে তারা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সহকর্মী আলী আকাশের সহায়তায় নসরুল আক্তার রিপোর্ট। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির সিদ্ধান্ত বাতিল, যে কোনো বয়সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ বন্ধ সহ 6 দফা দাবিতে দেশ জুড়ে ফের আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। যশোরে পলিটেকনিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মনিহার এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের ভিতরে যারা এই মামলাটা করছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এরা 2021 সালের এক কালো রাতে অনৈতিকভাবে এরা মানে ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে চলে আসছিল। দাবি আদায়ে খুলনা জংশনে রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা, আর রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। ভট্রা মোড়ে রেল লাইনে আগুন দেয় শিক্ষার্থীরা। এই রায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং এই যতক্ষণ না আমাদের রায় বাতিল করা হবে হাইকোর্ট থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। এদিকে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে বুধবার সকাল 10:30টায় শুরু হয় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। এতে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। পুরো বাংলাদেশটা কারিগরি শিক্ষার উপরে ডিপেন্ড করেছে। সেখানে আমাদেরকে মাত্র একটা সরকারি ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, তাও সেখানে 625টা সিট। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছি, সেখানে 625টা সিট। সরকার আমাদের কয়টা স্টুডেন্টকে দেবে? সরকারের কাছে আমাদের প্রশ্ন, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে তারা কেন বাধা প্রদান করতেছে? পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। 2021 সালের বিধিমালার মাধ্যমে নিয়োগ পেয়েছে, এদেরকে কোনো যাতে প্রমোশন না দেওয়া হয়। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বলছি, এদের প্রমোশনের নীতিমালা তন্ত্র মন্ত্রণালয় সাপোর্ট করে না। প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যারা আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে, সরকার কর্তৃপক্ষ তাদের বিচার যদি অবিলম্বে কার্যকর না করে, আমরা শিক্ষার্থীরা আগামীকাল এছাড়া চট্টগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পাবনা, গোপালগঞ্জ, কুমিল্লা, সিলেট, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
যানজটে স্থবির পুরো রাজধানী, সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন যাত্রীরা। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে সহকর্মী AH হিমেল। হিমেল, আমি যেমনটি বলছিলাম, যানজটে একদম পুরো স্থবির হয়ে আছে পুরো রাজধানী। তো আসলে এখনকার সড়কের পরিস্থিতি যদি আমাদেরকে জানাতেন, এবং কি বলছেন আসলে যাত্রী এবং চালকরা। যদি আমি আছি এই মুহূর্তে রাজধানীর যে বিজয় সরণি আছে সেই বিজয় সরণির মোড়ে আছি। আমরা দুপুর থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানকার যে এই রাজধানীতে তেজগাঁ আছে সেই তেজগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন শুরু করে এবং তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেটার পরপরে কিন্তু তারা সারা দিনভর ব্যাপী কিন্তু তারা এই আন্দোলন চালায় এবং এইখানে আমরা যেটা দুপুর থেকে দেখতে পেলাম, দুপুরের পরপরে কিন্তু তীব্র যানজট দেখা দেয় এবং বিকেল গড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং যানজটগুলো বেশি তীব্রতার সৃষ্টি হয়। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি, অর্থাৎ মগবাজার থেকে শুরু করে শাহবাগ এবং বিজয় সরণি, ফার্মগেট এবং মিরপুর সহ সব পুরো ঢাকা শহরে কিন্তু তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুপুরের পরে বেশ যানজট ছিল, কিন্তু যখন বৃষ্টি শুরু হলো তারপর থেকে কিন্তু যানজটের মাত্রা খুব বেশি বেড়েছে, সেটাই আমরা দেখেছি। এখানকার যে যাত্রী সাধারণরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে কোনো বিষয়ে আসলে বিক্ষোভ নিয়ে মাঠে নেমে যাওয়া, রাস্তা ব্লক করা, সেই বিষয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটেও কিন্তু বেশ যানজট সৃষ্টি হয় এবং আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করি। তারা যেটা বলছেন যে যদিও রাজধানীতে স্বস্তির বৃষ্টি এসেছে, কিন্তু তারপরেও কিন্তু রাজধানীবাসী কিন্তু এই বৃষ্টিতে কিন্তু যানজটের ভোগান্তিতেই কিন্তু সবসময় এই বিষয়টি তারা লক্ষ্য করেছে। সেরকমটাই কিন্তু এখানকার রাজধানীবাসী যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ঢাকা শহরে এই সন্ধ্যার যে সময়, সেই সময় কিন্তু তীব্র যানজট বিরাজমান অবস্থান করছে। রাজধানীর বিজয় সরণি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জ্যোতি, বিজয় সরণি রোড থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AH হিমেল। রাজধানীর উত্তরায় 2 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে DNCC। উত্তরা 10 নম্বর সেক্টর স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত এই অভিযানে প্রায় 1 কিলোমিটার রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করা হয়। আবারও দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারির কথা জানান DNCCর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে এই অভিযানে অবৈধভাবে গড়ে তোলা 2 শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়। উত্তরা 10 নম্বর সেক্টরের স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন DNCCর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এবং ফারজানা খানম। উচ্ছেদের পর নতুন করে আর যেন কেউ দোকান বসাতে না পারে DNCC সেদিকে নজর রাখবে বলে জানান তারা। আমাদের যারা ছিন্নমূল যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন খাস জমি আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। সেখানে আমরা এই পার্ক এবং বিনোদনের জায়গা গড়ে তোলার পাশাপাশি আমরা সেখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করব। উচ্ছেদের এক পর্যায়ে স্থানীয় ছাত্রদের অনুরোধে মন্দির উচ্ছেদ থেকে বিরত থাকে DNCC। এটা যখন গড়ে তোলা হয় তখন তো আমাদেরকে পারমিশন নেওয়া হয়নি, এটা তারা তাদের মতো করে করেছে। এখন যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেন্সিটিভ জায়গা, আমরা তাদের সাথে কথা বলে সমাধান করব। অভিযানের বিষয়ে মঙ্গলবার মাইকিং করা হয় বলে জানায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।